সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের নতুন পর্ব শুরু হচ্ছে, সেটা হচ্ছে উপবৃত্ত। তো ইতিপূর্বে তোমাদের সামনে আমি আলোচনা করেছি পরাবৃত্ত, সেখানে কিন্তু সম্পূর্ণ শেষ করতে সমর্থ হয়েছি। তাহলে এই ধারাবাহিকতা আজকে আমাদের হবে উপবৃত্ত 6.2। তো দেখো, আজকে আমাদের মূল আলোচ্য বিষয়গুলো হচ্ছে উপবৃত্ত কি, উপবৃত্তের আদর্শ সমীকরণ নির্ণয়, উপবৃত্তের বিভিন্ন অংশের মান নির্ণয় এবং উপবৃত্তের পরামিতিক সমীকরণ কি হবে সেটা আমরা বের করব, উপবৃত্তের সাধারণ সমীকরণ এবং একটি রেখা উপবৃত্তকে স্পর্শ করার শর্ত। ঠিক আছে, এটা আমরা দেখব। তাইলে দেখো, আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে উপবৃত্ত। তাহলে প্রথমে হচ্ছে উপবৃত্ত কি, উপবৃত্ত কি। তো আমরা কিন্তু প্রথমে দেখেছিলাম কনিক সেকশনের মধ্যে, সেটা হচ্ছে একটা কনিক কি, যদি এটা একটা কনিক হয়, দেখো এটা যদি একটা কনিক হয়, মানে কণ হয়, কোণক, তাহলে আমরা দেখেছিলাম যে এটাকে যদি আমরা ভূমির সাথে সমান্তরাল নয়, ভূমির সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি আমরা এটাকে একটা সমতল দ্বারা ছেদ করি, তাহলে ওই ছেদ বিন্দুতে যে শেপটা পাওয়া যাবে ওটা হচ্ছে উপবৃত্ত। তাহলে এখানে কিন্তু এই যে শেপটা পাওয়া যাবে এমন, এই যে এমন। তাহলে এই যে এভাবে যদি আমরা ভূমির সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ছেদ করি, তাহলে কিন্তু এরকম একটা শেপ আমরা পাবো। তাহলে এইটাকেই বলা হবে এই উপবৃত্ত। ঠিক আছে, তাহলে দেখো, এই যে উপবৃত্তের আমরা এখন বিভিন্ন অংশগুলি দেখব। প্রথমে সেটা হচ্ছে উপবৃত্ত কাকে বলে, এটা আমরা এখন দেখব। তাহলে দেখো, আমরা জানি এটা এক্স ও এক্স প্রাইম হচ্ছে এক্স অক্ষ, এটাকে আমরা এখানে সি ধরি আর কি, মূল বিন্দুটাকে। এক্স সি এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম, ওয়াই সি ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ নির্দেশ করে। ঠিক আছে, ওয়াই সি ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নির্দেশ করে। তাহলে দেখো, আমরা যদি পরাবৃত্তটা আঁকি তাহলে কিন্তু এরকম হবে, এই যে। ঠিক আছে, এটা একটা পরাবৃত্ত, এই যে। তাহলে এটার বিভিন্ন অংশগুলি কি, সি কে কিন্তু এটার বলা হয় কেন্দ্র। ঠিক আছে, উপবৃত্তের কেন্দ্র হচ্ছে সি। তারপরে এই যে এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস প্রাইম। ঠিক আছে, কেন্দ্র নয়, তবে কেন্দ্রের মতো আচরণ করে এদেরকে বলা হয় উপকেন্দ্র। তাহলে এই উপবৃত্তের উপকেন্দ্র আছে দুটি, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এস প্রাইম। এবং এটার সংজ্ঞাটা কি, যে এস প্রাইমের এস এর সংজ্ঞা কি উপকেন্দ্রে, সেটা হচ্ছে উপবৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু যদি পি অফ এক্স ওয়াই হয়, এক্স ওয়াই হয়, তাহলে ওই চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত সর্বদাই ধ্রুব সংখ্যা। ঠিক আছে, এই যে সর্বদাই হবে ধ্রুব সংখ্যা, এটা হচ্ছে পিএম। আর এটা হচ্ছে মনে করো আর আর প্রাইম, এই রেখাটা আর আর প্রাইম। অর্থাৎ উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত সবসময় ধ্রুব সংখ্যা। ঠিক আছে, এই যে এসপি ডিভাইড বাই পিএম সবসময় একটি ধ্রুব সংখ্যা ই। এই ই এর মান অবশ্যই লেস দেন 1। ঠিক আছে, যদি এমন হয় তাহলে ওই বিন্দুটিকে বলা হবে উপকেন্দ্র আর ওই রেখাটিকে বলা হবে উপবৃত্তের দিকাক্ষ। ঠিক আছে, এই হচ্ছে উপকেন্দ্রের সংজ্ঞা। তাইলে দেখো, এস হচ্ছে উপকেন্দ্র, আর উপকেন্দ্র থেকে অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব হইতে হবে সবসময়, অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব অনুপাত সবসময় ধ্রুব। তাহলে এস এর অনুরূপ নিয়ামক রেখা হচ্ছে আর আর প্রাইম, আর এস প্রাইমের অনুরূপ নিয়ামক রেখা হচ্ছে, দেখো এটা, এটা হচ্ছে মনে করো যে এস এস প্রাইম, না এস এস না, আমরা ধরতে পারি সেটা ধরো জেড জেড প্রাইম। ঠিক আছে, তাহলে অনুরূপ নিয়ামক রেখা, এই এস প্রাইমের অনুরূপ নিয়ামক রেখা হচ্ছে জেড জেড প্রাইম, আর এস এর অনুরূপ নিয়ামক রেখা হচ্ছে আর আর প্রাইম। তাইলে উপকেন্দ্র থেকে যে কোনো, এই যে উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু এবং ওই বিন্দু থেকে অনুরূপ নিয়ামক রেখার দূরত্বের অনুপাত সবসময় ধ্রুব সংখ্যা। ঠিক আছে, সবসময় ধ্রুব সংখ্যা, অর্থাৎ এসপি বাই হচ্ছে পিএম ইকুয়াল টু ই লেস দেন 1 হইতে হবে। ঠিক এখানেও কিন্তু একইভাবে, এই যে আমরা যদি এখানে দেখি এসপি এসপি প্রাইম পিএম প্রাইম, তাহলে আমরা এখানে পাই এসপি প্রাইম পিএম প্রাইম, পিএম প্রাইম, এটাও কিন্তু ই লেস দেন 1। ঠিক আছে, এই দুইটা কন্ডিশন। তাহলে দেখো, এই ঠিক একইভাবে আমরা যদি এখান থেকে এখানে একটা বিন্দু নেই, এটা হচ্ছে P1। ঠিক আছে, আমরা আরো
নিচে নিয়ে যাই, এটা হচ্ছে P1, তাহলে এখান থেকে এটার দূরত্বের অনুপাতও কিন্তু হবে ধ্রুব। এইখানে যদি একটা বিন্দু নেই P2, এই দূরত্বের অনুপাতও কিন্তু হবে ধ্রুব, ঠিক আছে। অলওয়েজ অর্থাৎ SP1 P1M এটাও কিন্তু হবে E, SP2 PM2 এটাও কিন্তু হবে E। তার মানে যে কোনো বিন্দু থেকে এই S এর দূরত্ব আর এইখান থেকে রেখার দূরত্বের অনুপাত সর্বদাই হবে E এর সমান, একটা কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট সংখ্যা। তাহলে এই আমরা উপবৃত্তের সংখ্যাটা এখান থেকে দিতে পারি। উপবৃত্তের সংখ্যা হচ্ছে যে একটি চলমান বিন্দু থেকে, ঠিক আছে, একটি চলমান কার্তেশীয় সমতলে একটি চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত যদি সর্বদাই একটি ধ্রুব সংখ্যা হয়, তাহলে ওই বিন্দুটি যে সঞ্চারপথের উপর অবস্থান করে ওই সঞ্চারপথটিকে বলা হবে উপবৃত্ত, ঠিক আছে। এই হচ্ছে উপবৃত্তের সংজ্ঞা। এখন দেখো এখানে নামগুলি আমরা একটু দেখি। আর এটা হচ্ছে যে শীর্ষ, এটা হচ্ছে A', এটা হচ্ছে শীর্ষ A, ঠিক আছে। আর এটা হচ্ছে, এটাকে বলা হয় দ্বিকাক্ষ, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে C হচ্ছে কেন্দ্র, C কে বলা হয় কেন্দ্র। S = S', উপকেন্দ্র, ঠিক আছে, উপকেন্দ্র। A = A', শীর্ষ, ঠিক আছে, উপবৃত্তের শীর্ষ। আচ্ছা, এরপরে হচ্ছে R প্রাইম, R প্রাইম ইকুয়াল Z প্রাইম, এদেরকে বলা হয় দ্বিকাক্ষ, ঠিক আছে, দ্বিকাক্ষ। আর এখানে যদি আমরা এই বিন্দুগামী একটা লম্ব টানি, এই বিন্দুগামী যদি আমরা একটা লম্ব টানি LL প্রাইম, ঠিক আছে, LL প্রাইম। আবার এই বিন্দুগামী যদি আমরা একটা লম্ব টানি, ঠিক আছে, এই বিন্দুগামী আমরা লম্ব টানলাম কি, টানলাম যে ধরো BB প্রাইম, তাহলে এটাকে বলা হবে, দেখো LL প্রাইম ইকুয়াল টু BB প্রাইম ইকুয়াল টু হবে, এটা হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে। তাহলে এই অংশগুলি কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে উপবৃত্তের প্রাথমিক পরিচিতি। দেখো এরপরে আমরা দেখব উপবৃত্তের আদর্শ সমীকরণ। দেখো উপবৃত্তের আদর্শ সমীকরণ নির্ণয় আমরা এরপরে দেখব। তাহলে দেখো উপবৃত্তের আদর্শ সমীকরণ নাম্বার 2, উপবৃত্তের আদর্শ সমীকরণ। ঠিক আছে, তাহলে উপবৃত্তের আদর্শ সমীকরণ আমরা জানি সেটা হচ্ছে x² + y² b² = 1, এটাই আমরা প্রতিপাদন করব, ঠিক আছে। তো দেখো এই মানে আদর্শ সমীকরণ প্রতিপাদন করার জন্য আমাদের কিছু বিষয় লাগবে, সেটা হচ্ছে আমরা দেখি প্রথমে। তো আমরা জানি এটা হচ্ছে উপবৃত্ত, এটা হচ্ছে একটি উপবৃত্ত, এটা হচ্ছে তার নিয়ামক রেখা Z প্রাইম, এটা হচ্ছে তার উপকেন্দ্র S প্রাইম, এটা হচ্ছে কেন্দ্র C, এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে তার অনুরূপ নিয়ামক রেখা, এটা হচ্ছে R প্রাইম ধরছিলাম আমরা। আর এটা কিন্তু X অক্ষ আর এটা হচ্ছে Y অক্ষ, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে Z বিন্দু, আচ্ছা এটা আমরা নাম দিই অন্য কিছু, সেটা হচ্ছে TT প্রাইম, ঠিক আছে, TT প্রাইম, এটা হচ্ছে Z প্রাইম। আর এটা হচ্ছে শীর্ষবিন্দু A, এটাও শীর্ষবিন্দু A প্রাইম, ঠিক আছে। তাইলে আমরা কিন্তু এখান থেকে একটা কন্ডিশন জানি, সেটা হচ্ছে যে আমরা জানি উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত সবসময় ধ্রুব সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা এই যে বলতে পারি এখান থেকে এটার দূরত্ব P থেকে PM এর দূরত্বের অনুপাত ধ্রুব সংখ্যা। তাহলে এইখান থেকে এটার দূরত্ব P1 এর দূরত্ব PM1, এই দুইটার অনুপাতও ধ্রুব সংখ্যা, কারণ P1ও কিন্তু উপবৃত্তের উপরস্থ একটি বিন্দু। তাহলে অবশ্যই SP1 / P1M1 একটি ধ্রুব সংখ্যা। এরপরে আমরা যদি আরেকটা দেখি, সেটা হচ্ছে এই যে এইটা P2, এখান থেকে এই দূরত্ব M2 ধ্রুব সংখ্যা। তাহলে এইভাবে আস্তে আস্তে আমরা যদি এই বিন্দুতে আসি, এই বিন্দু কিন্তু উপবৃত্তের উপরস্থই একটা বিন্দু। তাহলে আমরা বলতে পারি SA / AZ
এই যে উপবৃত্তের উপরস্থ বিন্দু থেকে অনুরূপ নিয়ামক রেখার দূরত্বের অনুপাত সর্বদাই ধ্রুব সংখ্যা। তাহলে আমরা কিন্তু এখান থেকে বলতেই পারি যে এস এ ডিভাইড বাই এ জেড ইকুয়াল টু হচ্ছে ই, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কি পাই, এস এ ইকুয়াল টু ই ইন্টু এ জেড, হ্যাঁ, 1 নাম্বার। সিমিলারলি দেখো এটাও কিন্তু উপবৃত্তের উপরস্থই একটা বিন্দু, তাহলে আমরা বলতে পারি এস এ প্রাইম, এস এ প্রাইম, ঠিক আছে, এস এ প্রাইম ডিভাইড বাই কি হবে, এই যে অনুরূপ নিয়ামক রেখা, এই যে এস এর অনুরূপ নিয়ামক রেখা কোনটা, এইটা। তাহলে এ প্রাইম জেড, এ প্রাইম জেড প্রাইম দিলে কিন্তু হবে না, আমরা কিন্তু বের করতেছি এখান থেকে এস এ প্রাইম, অর্থাৎ উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর এই রেখার দূরত্বের অনুপাত ধ্রুব সংখ্যা। তাহলে এস এ প্রাইম জেড, অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে এ প্রাইম জেড, এই যে এ প্রাইম জেড ইকুয়াল টু হবে ই। তাহলে এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি এস এ প্রাইম, দেখো এটাকে ইমপ্লাইজ করলে আমরা পাবো এস এ প্রাইম ইকুয়াল টু ই ইন্টু এ প্রাইম জেড, এটা আমরা পাবো, এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে। তাইলে আমরা এখান থেকে যদি 1 2 যোগ করি, দেখো 1 এবং 2 যোগ করলে কি পাই, এস এ যোগ হচ্ছে এস এ প্রাইম, এই যে এস এ প্রাইম ইকুয়াল টু ই ইন্টু এ জেড প্লাস ই ইন্টু এ প্রাইম জেড, এ প্রাইম জেড, এটা আমরা পাই, ঠিক আছে। তাইলে এরপরে ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে, দেখো এখানে দেখো, ও তার আগে আমাদের একটু ধরে নিতে হবে, সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে সি এ ইকুয়াল টু, এই যে সি এ ইকুয়াল টু সি এ প্রাইম, ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে অবশ্যই এ এ প্রাইম হবে 2a, ঠিক আছে। আমরা সি এ এবং সি এ প্রাইম ধরে নিচ্ছি এ, তাহলে এ থেকে এ প্রাইমের দূরত্ব অবশ্যই 2a, ঠিক আছে। তাইলে আমরা এস এ প্লাস এস এ প্রাইম, দেখো এস এ প্লাস এস এ প্রাইম, এটার পরিবর্তে আমরা লিখতে পারি অবশ্যই এ এ প্রাইম। তাহলে ই ইন্টু ই কমন থাকে এ জেড প্লাস এ প্রাইম জেড, এটা থাকে, ঠিক আছে। তাহলে এ প্রাইম কত 2a, তাহলে ই ইন্টু, দেখো এ জেডকে কি লেখা যায়, এ জেডকে লেখা যায় কিন্তু আমরা সি জেড মাইনাস সি এ লিখতে পারি, এই যে এ জেড সমান হচ্ছে সি জেড মাইনাস সি এ, এটা আমরা লিখতে পারি সি জেড মাইনাস সি এ প্লাস এ প্রাইম জেডকে আবার আমরা কি লিখতে পারি, দেখো এ প্রাইম জেড সমান হচ্ছে সি এ প্রাইম সি জেড, সি এ প্রাইম প্লাস সি জেড, এটা আমরা লিখতে পারি সি এ প্রাইম প্লাস সি জেড, এটা আমরা লিখতে পারি। তো আমরা কিন্তু জানি যে সি এ এবং সি এ প্রাইম পরস্পর সমান, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে যেহেতু প্লাস মাইনাস, তাহলে 2a ইকুয়াল টু এখানে হবে 2e cz, 2e cz। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, দেখো এখান থেকে আমরা কিন্তু পাই 2e cz ইকুয়াল টু হচ্ছে 2a, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 2 কাটা cz ইকুয়াল টু হচ্ছে a বাই e, এটা আমরা পাই। তার মানে সি থেকে জেড এর দূরত্ব হচ্ছে এ বাই ই, এটা আমরা পাইলাম, এটা আমাদের কাজে লাগবে, অত্যন্ত ইম্পর্টেন্ট। সিমিলারলি সি থেকে জেড প্রাইমের দূরত্ব কিন্তু এ ই, ঠিক আছে, এ বাই ই, কিন্তু এটা যেহেতু নেগেটিভ মানে বিপরীত পাশে অবস্থিত, এই জন্য এটার মাইনাস আসে একটা, ঠিক আছে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, কি পাইলাম আমরা, সি জেড ইকুয়াল টু সি জেড প্রাইম ইকুয়াল টু হচ্ছে এ বাই ই, এই দূরত্বটা আমরা পেয়ে গেলাম। দেন আমাদের কাজে লাগবে হচ্ছে সিএস, এই যে সিএসটা কাজে লাগবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু একটু আগেই পাইছি যে এস এ ডিভাইড বাই এ জেড ইকুয়াল টু কিন্তু ই পাইছি আমরা, তাহলে এখান থেকে আমরা এস এটা বের করে ফেলতে পারি ই ইন্টু এ জেড। তো এ জেড সমান কত, এ জেডকে লেখা যায় সি জেড মাইনাস সি এ, ঠিক আছে, সি জেড মাইনাস সি এ, এটা আমরা লিখতে পারি। তাহলে সি জেড কত, সি জেড আমরা একটু আগেই পাইছি এ বাই ই, তাহলে এই যে এ বাই ই মাইনাস সি এ হচ্ছে এ, এই যে এ, তাহলে আমরা এখান থেকে যদি গুণ করে দিই তাহলে হবে এ মাইনাস এ ই, এটা আমরা পাই। তার মানে এস এ আমরা পাই গেছি, এস এ দেখো এস এ ইকুয়াল টু এ মাইনাস এ ই, ঠিক আছে, এ মাইনাস এ ই আমরা পাই গেছি। দেখো এখন আমরা যেহেতু সি এ পাই গেছি, সরি এস এ পাই গেছি, তাহলে সি এসটা আমরা সহজেই বের করতে পারি। সি এস সমান কি, সি এ মাইনাস এস এ, সি এ মাইনাস এস এ, অবশ্যই সি এ মাইনাস এস এ। তো সি এ কত, সি এ হচ্ছে এ, আমরা জানি এ ধরে নিছি আমরা, সি এ সমান হচ্ছে এ, সি এ প্রাইম, এটাও কি এ, এটা আমরা ধরে নিছি। তাহলে এ মাইনাস এস এ, এস এ কত, এস এ পাইছি এ মাইনাস এ ই, এ মাইনাস
এইটা, তাহলে দেখো এ মাইনাস এ প্লাস এই, তাহলে আমাদের কিন্তু আসতেছে এই, তার মানে সিএস সমান হচ্ছে এই, তাহলে আমরা বলতে পারি সিএস সমান হচ্ছে এই। ঠিক আছে, সিমিলারলি সিএস প্রাইম, সিএস প্রাইম, সিএস প্রাইম এটা আমরা পাই। ঠিক আছে, তো এগুলি আমরা পাইলাম। এখন দেখো এগুলি ব্যবহার করেই কিন্তু আমাদের পরাবৃত্তের সমীকরণটা বের করতে হবে। তো দেখো আমরা মূল জিনিসগুলি আমরা পেয়ে গেছি, এখন আবার আমরা চিত্রটা এঁকে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো এই যে এই যে ঠিক আছে, তাহলে দেখো আমরা একটু আগেই পাইছি যে উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু এস এর দূরত্ব এবং অনুরূপ নিয়ামক রেখার দূরত্বের অনুপাত সর্বদাই ধ্রুব সংখ্যা। ঠিক আছে, সর্বদাই ধ্রুব সংখ্যা জেড প্রাইম, এটা হচ্ছে জেড, এবং পি থেকে আমরা এক্স অক্ষের উপর লম্ব টানি, এটা কিন্তু এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, তাহলে আমরা পি কে লম্ব টানলাম। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিন্দু। এখন দেখো এখান থেকে আমরা যে কন্ডিশনগুলি পাই, আমরা জানি উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু পি অফ এক্স ওয়াই থেকে একটি নির্দিষ্ট বিন্দু ও নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত সর্বদাই ধ্রুব সংখ্যা ই। তাইলে এখানে আমরা কিন্তু অলরেডি পাইছি, দেখো সিএস সমান হচ্ছে এই যে সিএস সমান এই, তাহলে অবশ্যই এস বিন্দুর স্থানাঙ্ক হবে এই, যেহেতু এটা এক্স অক্ষের উপর অবস্থিত, ওয়াই এর মান 0, এস বিন্দু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবং দেখো সি জেড সমান এ বাই ই, সি জেড, সি থেকে জেড এর দূরত্ব এ বাই ই। আচ্ছা, এখন পি অফ এক্স ওয়াই যদি হয়, তাহলে মূল বিন্দু থেকে সি কে সমান কিন্তু অবশ্যই হচ্ছে এক্স এবং পি কে সমান হচ্ছে ওয়াই, এটাও কিন্তু আমরা পাই। তো আমরা জানি যে এই উপবৃত্তের ক্ষেত্রে এসপি সমান ই ইন্টু পিএম, আমরা জানি এসপি সমান ই ইন্টু পিএম, এটা হচ্ছে নাম্বার 1। তো আমাদের এসপি বের করতে হবে, এখানে এসপি আর পিএমটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এসপি কি হবে, এসপি হবে এই যে পি থেকে এস এর দূরত্ব, তার মানে এক্স মাইনাস এই হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর পিএমটা কি হবে, দেখো পিএম, এই যে পিএম কে লেখা যায় কিন্তু জেড কে। ঠিক আছে, জেড কে, তো জেড কে আবার কি লেখা যায়, সি জেড মাইনাস সি কে, সি জেড মাইনাস সি কে। তো সি জেড কত পাইছি, সি জেড পাইছি এ বাই ই, তাহলে এই যে এ বাই ই, আর সি কে সমান আমরা কি পাইছি, এক্স, এই যে এক্স বসাই দিলাম। তাহলে এসপি এবং পিএম কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এসপি এবং পিএম পেয়ে গেলে আমাদের কিন্তু সহজেই সমীকরণটা চলে আসবে। তাহলে দেখো আমরা এটা লিখে রাখি। ঠিক আছে, এটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে জেড প্রাইম। ঠিক আছে, এটা আমরা লিখে রাখলাম। তো দেখো 1 নংয়ে আমরা কি করব, এসপি এবং পিএম এর মান আমরা বসাই দিব, বসাই দিলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে দেখো এসপি এবং পিএম এর মান আমরা 1 নংয়ে বসাই দিই। তাহলে এসপি কি পাইছি আমরা, এসপি কিন্তু পাইছি এক্স মাইনাস এই হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু পিএম আমরা কি পাইলাম, পিএম পাইছি এ বাই ই মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা আমরা পাইছি, সরি এটা আমরা পাইছি। ঠিক আছে, তাহলে দেখো এখন যেহেতু রুট আছে স্কোয়ার করতে হবে দুই পাশে, তাহলে এক্স মাইনাস এই হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার এ বাই ই মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা আমরা পাই। ঠিক আছে, দেন আমরা যদি সূত্র অ্যাপ্লাই করে দিই কি আসবে, দেখো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab 2ae x প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার, হ্যাঁ এ স্কোয়ার বাই ই স্কোয়ার মাইনাস 2a বাই ই ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পাই। তো ফাইনালি আমরা যদি ক্যালকুলেশনে অগ্রসর হতে থাকি, তাহলে আমরা কি পাবো, সেটা হচ্ছে এক্স স্কোয়ার, হ্যাঁ মাইনাস 2aex প্লাস হচ্ছে এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি আমরা গুণ দিয়ে দিই, এখানে শুধু থাকবে এ স্কোয়ার, এখানে থাকবে 2aex প্লাস ই স্কোয়ার এক্স স্কোয়ার, এটা আসবে। ঠিক আছে, তাহলে ফাইনালি দেখো আমাদের কি থাকে, 2aex দুই পাশ থেকে কিন্তু কাটা চলে যাবে, থাকবে এক্স স্কোয়ার, এটা এই পাশে নিয়ে আসি আমরা ই স্কোয়ার এক্স স্কোয়ার,
আর এখানে থাকবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা দুই পাশে যায় এ স্কোয়ার ই স্কোয়ার, এটা আসে। তাহলে এখান থেকে আমরা কিন্তু পাচ্ছি যে এক্স স্কোয়ার, সরি এই দুইটার মধ্যে যদি আমরা কমন নিই তাহলে থাকবে 1 মাইনাস ই স্কোয়ার, 1 মাইনাস ই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে এ স্কোয়ার কমন থাকে 1 মাইনাস ই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করবো, এই পাশে তো এই যে আমাদের মূল সমীকরণ এটা প্রমাণ করতে হবে, এই পাশে 1 বানাইতে হবে রাইট সাইডে। তো রাইট সাইডে যদি 1 বানাইতে চাই অবশ্যই এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার দিয়ে সবাইকে ভাগ দিতে হবে। তাহলে আমরা যদি ভাগ দিয়ে দিই আমাদের রেজাল্টটা কি আসে দেখো, এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার দ্বারা প্রত্যেককে ভাগ, তাহলে এই যে 1 মাইনাস ই স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার, হ্যাঁ, প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার, এটা আমরা পাই। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, এখানে কিন্তু 1 মাইনাস ই স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার ক্যান্সেল, তাহলে এক্স স্কোয়ার বাই থাকবে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার, ঠিক আছে, 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল টু এখানে থাকবে 1। ঠিক আছে, এটা আমরা পাইলাম, আমরা পাইলাম। এখন দেখো আমরা ধরে নিচ্ছি এই যে উপবৃত্ত এটার উপরস্থ বিন্দু, এই যে এই ওয়াই অক্ষের উপর উপরস্থ একটা বিন্দু হচ্ছে 0, বি আমরা ধরে নিলাম, কারণ এই ওয়াই অক্ষকে কিন্তু এই উপবৃত্তটা ছেদ করছে। তাহলে ওই ছেদ বিন্দুর স্থানাঙ্ক ওয়াই অক্ষের উপর আমরা জানি এক্স এর মান 0 আর ওয়াই এর মান আমরা ধরে নিলাম বি, মানে এই যে এতটুকুর দূরত্ব হচ্ছে বি, এই যে এতটুকু হচ্ছে কত বি। ঠিক আছে, ধরে নিলাম। তাহলে এই বিন্দু যেহেতু উপবৃত্তের উপরস্থ, তাহলে এই বিন্দু অবশ্যই এটাকে সিদ্ধ করবে। তাহলে যদি আমরা সিদ্ধ করাই তাহলে এই যে 1 0 বি বিন্দুগামী, 0 বি বিন্দুগামী, তাহলে এটা অবশ্যই এটাকে সিদ্ধ করবে। তাহলে এক্স এর মান 0 বাই এ স্কোয়ার প্লাস এখানে হবে ওয়াই এর মান বি স্কোয়ার বাই এ স্কোয়ার এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, ফাইনালি আমরা পাচ্ছি এটা তো 0 হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু হবে এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার। ঠিক আছে, এটা তাহলে কিন্তু আমাদের সমীকরণ চলে আসবে। আমরা এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার পরিবর্তে পাচ্ছি বি স্কোয়ার। তাহলে এই সমীকরণ আমাদের কি আসতেছে, এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটার মান আমরা বি স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এটাই হচ্ছে উপবৃত্তের আদর্শ সমীকরণ। ঠিক আছে, তাহলে উপবৃত্তের আদর্শ সমীকরণ আমরা পেয়ে গেলাম। দেখো উপবৃত্তের আদর্শ সমীকরণ আমরা কি পেলাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, এটা আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে দেখো আমরা কি কি পাই, যে বি স্কোয়ার সমান এটা, তাহলে এখান থেকে কিন্তু আমরা পাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পাবো, ই স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ই সমান √ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এই যে এটা। তার মানে এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ই হবে √ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, অর্থাৎ বৃহৎ অক্ষ কিন্তু এখানে হচ্ছে এ, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত, এ এ প্রাইম সমান হচ্ছে এ প্রাইম সমান হচ্ছে 2a, আর ক্ষুদ্রাক্ষ এটা যদি এই যে সিবি, এটা সিবি আর এটা যদি সিবি প্রাইম হয়, এটা যদি সিবি প্রাইম হয় তাহলে সিবি সমান কিন্তু সিবি সমান সিবি প্রাইম ইকুয়াল টু কিন্তু হচ্ছে বি, তাহলে বি বি প্রাইম হচ্ছে ইকুয়াল টু 2b। ঠিক আছে, এটা আমরা পাইলাম। তাহলে এখানে লক্ষ্য করো এই যে ই সমান আমরা পাইছি √ওভার 1 মাইনাস এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পাইলাম। তাইলে এখানে আমাদের ইয়ের মানটা চলে আসলো 1, এটাকে বলা হবে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। ঠিক আছে, এটা কি উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। তাহলে যখন বৃহদক্ষ, এই যে বৃহদক্ষের মান হচ্ছে এ প্রাইম ইকুয়াল টু 2a, তখন কিন্তু এই যে বৃহদক্ষের দৈর্ঘ্য দ্বারা ভাগ হবে। ঠিক আছে, তাহলে যে আমরা এই উপবৃত্তটাতে আমরা পাইছি, দেখো উপবৃত্ত থেকে আমরা কি কি সিদ্ধান্ত পাইছি, একটা হচ্ছে ই সমান হচ্ছে √ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা আমরা পাইছি। এবং এখানে এ প্রাইম বৃহদক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b। ঠিক আছে,
এখানে অবশ্যই এই সমীকরণে কিন্তু অবশ্যই এ গ্রেটার দেন বি, ঠিক আছে, এ গ্রেটার দেন বি, এটা আমরা পাইছি। এরপরে দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা বের করে ফেলবো। দেখো এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে আমরা ধরে নিচ্ছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে এল এল প্রাইম, ঠিক আছে, এল এল প্রাইম। আচ্ছা আমরা আরেকটা চিত্র আঁকি তাহলে আমাদের সুবিধা হবে। তাইলে আমরা এটা তো হচ্ছে উপকেন্দ্র, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, ঠিক আছে। এটা আমরা ধরে নিলাম এল, এটা এল প্রাইম, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই যে আমরা কিন্তু জানি এটা যদি সি হয়, এই যে এই দূরত্বটা হচ্ছে এই, তাহলে এস হবে এই কমা হচ্ছে 0। তাহলে যেহেতু এই দূরত্ব হচ্ছে এই, তাহলে এই বিন্দুটা অবশ্যই কিন্তু হবে এই, আর ওয়াই এর মান হচ্ছে, ওয়াই এর মানটা এখানে ওয়াই এর মানটা আমরা ধরে নিলাম এইচ, ঠিক আছে, এইচ। তার মানে এই যে এস এল এর মান হচ্ছে এইচ, তাইলে এস এল সমান এইচ আমরা ধরি, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি এল এ ই কমা এইচ, তাহলে এল বিন্দুটা কি এ ই কমা এইচ, তাহলে এটা তো উপবৃত্তের উপরে অবস্থিত একটি বিন্দু, তাহলে এটা অবশ্যই উপবৃত্তকে সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করায় আমরা কি হয়, তাহলে আমরা পাবো এই যে এক্স এর মান কিন্তু এই, তাহলে এ স্কোয়ার ই স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানেও থাকে ই স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা কিন্তু পাচ্ছি এইচ স্কোয়ার সমান হচ্ছে হ্যাঁ বি স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার, এটা আসে। তো আমরা কিন্তু একটু আগেই দেখছিলাম সেটা হচ্ছে বি স্কোয়ার সমান হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার। তো 1 মাইনাস ই স্কোয়ারের পরিবর্তে এখানে আমরা কি লিখতে পারি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে আমরা এখানে পাচ্ছি হ্যাঁ বি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই হচ্ছে এ স্কোয়ার, এটা কিন্তু আমরা পাচ্ছি। তার মানে এস এল এর দৈর্ঘ্য হচ্ছে বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার, তাহলে এস এল প্রাইমের দৈর্ঘ্য কিন্তু বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার। তাহলে পুরোটার দৈর্ঘ্য কি হবে দেখো, তাহলে পুরোটার দৈর্ঘ্য হবে এল এল প্রাইম ইকুয়াল টু 2 ইন্টু বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার। তাহলে এল এল প্রাইম আমরা পাচ্ছি আচ্ছা এল এল প্রাইম, এটা কিন্তু ছিল এইচ স্কোয়ারের মান, তাহলে আমরা এইচ স্কোয়ার এটা হচ্ছে এইচ স্কোয়ার, দেখো এটা কিন্তু এইচ স্কোয়ারের মান আমরা পাইছি। তাহলে এইচ এর মান কি হবে, এইচ এর মান কিন্তু হবে বি স্কোয়ার ডিভাইড বাই এ, ঠিক আছে, বি স্কোয়ার ডিভাইড বাই মানে এই দূরত্বটা হবে বি স্কোয়ার ডিভাইড বাই এ, বি স্কোয়ার ডিভাইড বাই এ। তাহলে পুরোটার দৈর্ঘ্য হবে এল এল প্রাইম হবে 2 বি স্কোয়ার বাই এ, তাহলে 2 বি স্কোয়ার বাই এ। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে। এভাবে আমরা সহজে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে পারি। তাইলে আমরা কিন্তু একে একে এখান থেকে সবগুলি বিষয় আমরা বের করে ফেললাম। তো এখন দেখো আমরা যেটা করব এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি যে উপবৃত্তের বিভিন্ন অংশের মান নির্ণয়, এটা আমাদের এখন বের করতে হবে, ঠিক আছে। দেখো উপবৃত্তের বিভিন্ন অংশ, বিভিন্ন অংশের মান, এটা আমরা এখন দেখব। তাহলে দুইটার জন্য আমরা দেখব, সেটা হচ্ছে আমরা উপবৃত্তটা প্রথমে এঁকে নিই ছোট করে, এই যে এইটা, ঠিক আছে, এই যে এইটা। তো আমরা জানি এটা হচ্ছে এস, এটা হচ্ছে জেড, হ্যাঁ এটা হচ্ছে এস পি পি এম, এস পি পি এম, আর এটা হচ্ছে শীর্ষ, এই যে শীর্ষ বিন্দুতে স্পর্শক এটা হচ্ছে এ, এবং উপকেন্দ্রিক লম্ব, এই যে উপকেন্দ্রিক লম্ব এই যে এটা হচ্ছে এস, এটা হচ্ছে এ কমা ই 0। সিমিলারলি এখানেও কিন্তু আছে এস প্রাইম, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই এস প্রাইম হচ্ছে কি আমরা জানি মাইনাস এই কমা 0, হ্যাঁ মাইনাস এই কমা হচ্ছে 0, এটা আমরা জানি। আর এটা হচ্ছে কেন্দ্র সি, আর এটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক,
এ প্রাইম, আর এইটা হচ্ছে অনুরূপ নিয়ামক রেখা, এই যে এসপি সমান পিএম, এটা হচ্ছে পি উপরস্থ বিন্দু, এই দূরত্ব সমান, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে জেড প্রাইম, ঠিক আছে, এটা আমরা পাইলাম। ঠিক আছে, তাহলে আমরা একে একে সবগুলি মান আমরা বের করব। তো দেখো আমরা একটা বক্স এঁকে নিচ্ছি। প্রথমে একটা বক্স লাগবে আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে বিভিন্ন অংশের নাম দিব আমরা এখানে, আর এখানে দুইটা উপবৃত্ত। দেখো আমাদের কিন্তু দুই টাইপের উপবৃত্ত হবে। দেখো একটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 যখন এ গ্রেটার দেন বি। আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 যখন বি গ্রেটার দেন এ। তাহলে একটা আরেকটার কিন্তু বিপরীত হবে, ঠিক আছে। তো বিভিন্ন অংশের নাম, প্রথমে হচ্ছে নাম, দেখো কেন্দ্র, প্রথমে 1 নম্বরে হচ্ছে কেন্দ্র নির্ণয়। তো কেন্দ্র কিন্তু এই যে মূল বিন্দুতে সি 0 0, সি হচ্ছে 0 0, এটার ক্ষেত্রেও কিন্তু কেন্দ্র 0 0, ঠিক আছে, 0 0। দেন হচ্ছে আমরা সব কেন্দ্রগুলি বের করব। প্রথমে কেন্দ্রগুলি মানে বিন্দুগুলি, সি এর পরে কি আছে, এই যে উপকেন্দ্র, দেখো উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্র কি হবে, এস, এই যে এখানে হচ্ছে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস এই কমা হচ্ছে 0, ঠিক আছে, যখন এক্স অক্ষ বৃহৎ অক্ষ, এ গ্রেটার দেন যখন বি। আর এখানে কিন্তু হবে দেখো যখন বি গ্রেটার দেন এ, তখন এটা হবে 0, এখানে হবে প্লাস মাইনাস বি, ঠিক আছে। এরপরে উপকেন্দ্রের পরে কি আছে দেখো, এই যে শীর্ষবিন্দু, ঠিক আছে, শীর্ষবিন্দু। আমরা প্রথমে কিন্তু সব বিন্দুগুলি বের করবো একে একে। তো শীর্ষবিন্দু কি, এখানে কিন্তু হচ্ছে প্লাস এ, এখানে মাইনাস এ, তার মানে শীর্ষবিন্দু এ হবে প্লাস মাইনাস এ কমা 0, আর এখানে হবে 0 প্লাস মাইনাস বি। এরপরে বিন্দু কি আছে, এই যে জেড, ঠিক আছে, জেড এর স্থানাঙ্ক, অর্থাৎ অক্ষরেখা এবং দ্বিঘাক্ষের ছেদ বিন্দু, ঠিক আছে, অক্ষরেখা এবং দ্বিঘাক্ষের ছেদ বিন্দু, অক্ষ ও দ্বিঘাক্ষের ছেদ বিন্দু, ঠিক আছে, দ্বিঘাক্ষের ছেদ বিন্দু। তাহলে ছেদ বিন্দু এটা কি হবে, আমরা জানি সি থেকে জেড এর দূরত্ব এ বাই ই, আর এই পাশে হচ্ছে মাইনাস এ বাই ই, তাহলে জেড বিন্দুটা হবে প্লাস মাইনাস এ বাই ই কমা 0, এখানে কিন্তু হবে 0 প্লাস মাইনাস বি বাই ই, ঠিক আছে, এটা আমরা পাইলাম। তাহলে বিন্দুগুলি আমাদের সব বের হয়ে গেছে, আর কোনো বিন্দু নাই। এরপরে আমরা দেখব হচ্ছে দূরত্বগুলি বের করবো আমরা, সব দূরত্ব। তাহলে দেখো এই সিএস এর দূরত্ব কি হবে, সিএস অর্থাৎ উপকেন্দ্রের দূরত্ব, ঠিক আছে, মূল এই যে কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব। তাহলে উপকেন্দ্রের দূরত্ব প্রথমে, উপকেন্দ্রের দূরত্ব, উপকেন্দ্রের দূরত্ব কি হবে, সেটা সিএস ইকুয়াল টু হচ্ছে এই সিএস এই, আর এখানে দূরত্বটা হবে, এখানেও সিএস, এটা হবে বিই, ঠিক আছে। দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না, সি থেকে এস এর দূরত্ব। এরপরে সি থেকে এ এর দূরত্ব, এরপরে দেখো আমাদের কি আসবে, সেটা হচ্ছে সি থেকে এর দূরত্ব অর্থাৎ শীর্ষের দূরত্ব। তাহলে কেন্দ্র হতে শীর্ষের দূরত্ব, কেন্দ্র হতে শীর্ষের দূরত্ব, শীর্ষের দূরত্ব কি হবে, সিএ, সিএ সমান আমরা কিন্তু জানি এ, তাহলে সিএ সমান এ, এখানে হবে সিবি সমান হবে বি, ঠিক আছে। সিমিলারলি কেন্দ্র থেকে এই জেড এর দূরত্ব অর্থাৎ দ্বিঘাক্ষের দূরত্ব, সব কেন্দ্র হতে দ্বিঘাক্ষের দূরত্ব, ঠিক আছে, দ্বিঘাক্ষের দূরত্ব কি হবে, এই যে সিজেড, সিজেড সমান আমরা কিন্তু পাইছি এ বাই ই, দূরত্ব আমরা বের করতেছি শুধু, আর এখানে হবে সিজেডই হবে, এটা হবে বি বাই ই, ঠিক আছে, সিজেড। তাহলে আমরা দূরত্ব বের করে ফেললাম। এরপরে আরো কিছু দূরত্ব আছে, দেখো এই যে উপকেন্দ্র থেকে উপকেন্দ্র দূরত্ব এস এস প্রাইম, দেখো দুই উপকেন্দ্রের দূরত্ব, হ্যাঁ, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, ঠিক আছে, দূরত্ব এটা কিন্তু হবে এস এস প্রাইম, এস এস প্রাইম হবে 2AE, আর এটার ক্ষেত্রে হবে এস এস প্রাইম হবে 2B। এগুলি আমরা দেখলাম।
এরপরে দেখো এস এস প্রাইম বের করছি, এরপরে শীর্ষদ্বয়ের দূরত্ব আমরা বের করব, যত দূরত্ব আছে শীর্ষদ্বয়ের দূরত্ব, পরে হচ্ছে এই যে দ্বিকাক্ষের দূরত্ব অর্থাৎ জেড জেড প্রাইম। তাহলে দেখো আমরা উপরে তো আমরা লিখছি, এগুলি আমরা মুছে দিতে পারি এখন, দেখো এগুলি কিন্তু আমরা মুছে দিতে পারি। এরপরে দেখো শীর্ষদ্বয়ের দূরত্ব, শীর্ষদ্বয়ের দূরত্ব কি হবে, শীর্ষদ্বয়ের দূরত্ব কি এ প্রাইম, এ প্রাইম ইকুয়াল টু হচ্ছে 2a, আর এটার ক্ষেত্রে হবে বি বি প্রাইম ইকুয়াল টু 2b, ঠিক আছে। এরপরে দেখো দ্বিকাক্ষদ্বয়ের দূরত্ব, ঠিক আছে, দ্বিকাক্ষদ্বয়ের দূরত্ব, দ্বিকাক্ষদ্বয়ের দূরত্ব কি জেড জেড প্রাইম, জেড জেড প্রাইম 2 ইন্টু এ বাই ই, আর এখানে হবে জেড জেড প্রাইম ইকুয়াল টু 2 ইন্টু বি বাই ই, ঠিক আছে, এটা হবে। ঠিক আছে এটা। এরপরে দেখো আমরা যেটা বের করব সেটা হচ্ছে সিএ, ঠিক আছে, কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব, এটা আমরা বের করে ফেলছি। এরপরে এসএ, উপকেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব, ঠিক আছে, উপকেন্দ্র হতে শীর্ষের দূরত্ব, তাহলে উপকেন্দ্র হতে শীর্ষের দূরত্ব কি সিএ, সিএ সমান আমরা কিন্তু পাইছি এ মাইনাস এই, সরি এ স্কোয়ার মাইনাস এই, এ মাইনাস এই, আর এখানে হবে সিএ হবে হচ্ছে বি মাইনাস বি, ঠিক আছে, এটা আমরা পাই। তো এই দূরত্ব কিন্তু আমাদের সব নির্ণয় করা শেষ, ঠিক আছে, সি জেড বের করছি, সিএ বের করছি, সিএস বের করছি, এসএ বের করছি, সবগুলো আমাদের শেষ। এখন আমরা সমীকরণগুলি বের করবো একে একে সবগুলি। প্রথমে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আরেকটা দূরত্ব বাকি আছে, সেটা হচ্ছে হ্যাঁ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কিন্তু দেখাইছি, সেটা হচ্ছে 2b স্কয়ার এল এল প্রাইম ইকুয়াল টু 2b স্কয়ার বাই এ, আর এখানে হবে এল প্রাইম ইকুয়াল টু 2a স্কয়ার বাই বি, এটা হবে। তাহলে আমাদের দূরত্ব সংক্রান্ত সবগুলি শেষ। এখন আমরা দেখব সমীকরণ একে একে। প্রথমে দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তারপরে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, তারপর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, এই তিনটা সমীকরণ আমরা বের করব। এরপরে হচ্ছে বৃহৎ অক্ষের সমীকরণ, ক্ষুদ্রাক্ষের সমীকরণ। তাহলে প্রথমে আমরা দেখি বৃহৎ অক্ষের সমীকরণ, দেখো বৃহৎ অক্ষের সমীকরণ, দেখো বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণ কি, বৃহৎ অক্ষ কিন্তু এক্স অক্ষ, এই যে বৃহৎ অক্ষ হচ্ছে এ এ প্রাইম, সেটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্স অক্ষের সমীকরণ আমরা জানি ওয়াই ইকুয়াল টু 0, আর এই ক্ষেত্রে হবে এক্স ইকুয়ালস টু 0, ঠিক আছে, এগুলি আমরা পাইলাম। দেন আমরা এগুলি মুছে ফেলতে পারি। এরপরে আসবে ক্ষুদ্রাক্ষের সমীকরণ, দেখো ক্ষুদ্রাক্ষের সমীকরণ। তাহলে ক্ষুদ্রাক্ষের সমীকরণ কি হবে, এটা তো ওয়াই অক্ষ, এই যে ক্ষুদ্রাক্ষ হচ্ছে এটা, এই যে বি বি প্রাইম, বি প্রাইম, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কি এক্স ইকুয়ালস টু 0, আর এটার ক্ষেত্রে হবে ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপরে দেখো আমাদের আসবে এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে উপকেন্দ্রিক লম্ব কিন্তু আমরা জানি এই যে সিএস এর দূরত্ব হচ্ছে এই, এবং এটা হচ্ছে ওয়াই অক্ষের প্যারালাল, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা জানি এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি, সি থেকে এস এর দূরত্ব হচ্ছে এই, তাহলে হবে প্লাস মাইনাস এই, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই, কারণ এই পাশে প্লাস এই পাশে মাইনাস দুইটা আছে, আর এটার ক্ষেত্রে হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি, ঠিক আছে। দেন হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ, দেখো শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ, ঠিক আছে, স্পর্শকের সমীকরণ, এটা কি হবে, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ আমরা জানি কেন্দ্র থেকে এটার দূরত্ব হচ্ছে, এই শীর্ষবিন্দুতে স্পর্শক কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এটার সমীকরণ অবশ্যই হবে এক্স ইকুয়াল টু এ, ঠিক আছে, কারণ এখান থেকে এটার দূরত্ব হচ্ছে কনস্ট্যান্ট এ, আর এটার ক্ষেত্রে হবে ওয়াই ইকুয়াল টু বি। এরপরে দেখো এই দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ,
ঠিক আছে, দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষের সমীকরণ কি হবে? দ্বিকাক্ষ কিন্তু y অক্ষের প্যারালাল, তাহলে সমান্তরাল, তাহলে এটাও হবে x = কনস্ট্যান্ট। তাহলে x = আমরা জানি +-a/e, তো এখানে +-a হবে, কারণ এই পাশে হচ্ছে প্লাস, এই পাশে হচ্ছে মাইনাস, এটাও +-b হবে। তাহলে এখানে হবে +-a/e, কারণ এই c থেকে এটার দূরত্ব হচ্ছে ae, আবার এটা থেকে এটার দূরত্ব -ae, তাহলে +-ae, এটার ক্ষেত্রে হবে y = +-b, সরি b × b/e। ঠিক আছে, তাহলে এই কিন্তু ছিল একটা উপবৃত্তের বিভিন্ন অংশ, এগুলি আমরা সব চিহ্নিত করলাম। তো এরপরে আমরা দেখবো আমাদের এই অংশটা শেষ হয়ে গেছে, এইগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলি ব্যবহার করে কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক আমাদের করতে হবে। এরপরে দেখো উপবৃত্তের পরামিতিক সমীকরণ আমরা বের করব। দেখো উপবৃত্তের পরামিতিক সমীকরণ, ঠিক আছে, তাহলে মানে উপবৃত্তের উপরিস্থিত একটা বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তাহলে দেখো 4 নম্বর, উপবৃত্তের উপরিস্থিত বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক। ঠিক আছে, পরামিতিক স্থানাঙ্ক কি হবে? ঠিক আছে, তাহলে পরামিতিক স্থানাঙ্ক বের করার জন্য আমাদেরকে কিন্তু উপবৃত্তটা আরেকবার রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে উপবৃত্তের এই যে, তাহলে এই উপবৃত্তের সমীকরণ কিন্তু আমরা জানি x² / a² + y² / b² = 1 যখন a > b। ঠিক আছে, তো এই উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি? দেখো এটা কিন্তু a', বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে a', কিন্তু হচ্ছে 2a। ঠিক আছে, তাহলে এই যে c হচ্ছে তার কেন্দ্র, তাহলে c কে কেন্দ্র ধরে বৃহৎ অক্ষের দৈর্ঘ্যকে ব্যাস ধরে একটি বৃত্ত আঁকতে হবে আমাদের। তাহলে আমরা ধরে নিচ্ছি এই যে বৃত্তটা হচ্ছে এটা, এই যে এটাকে বলা হয় সহায়ক বৃত্ত। ঠিক আছে, এটা কিন্তু x অক্ষ x', এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে y'। তাহলে এই যে বৃত্তটা আমরা আঁকলাম, এটা কিভাবে আঁকলাম? এই যে বৃহৎ অক্ষকে ব্যাস ধরে, এই উপবৃত্তের বৃহৎ অক্ষকে ব্যাস ধরে আমরা একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তকে এই উপবৃত্তের সহায়ক বৃত্ত বলা হবে। তাহলে এই উপবৃত্তের উপরিস্থিত যে কোনো একটা বিন্দু আমরা নিলাম P(xy)। ঠিক আছে, আমরা কি নিলাম? P(xy), এই যে এই বিন্দুটা হচ্ছে P(xy)। ঠিক আছে, এটা তাহলে এটা থেকে এই যে x অক্ষের উপর আমরা লম্ব টানলাম P কে, তাহলে এটাকে আমরা যদি পিছনের দিকে বর্ধিত করি, তাহলে এটা এই সহায়ক বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে c, q আমরা যোগ করি, যোগ করলাম। তাইলে এই যে c q রেখা x অক্ষের সাথে মানে বৃহৎ অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হবে উৎকেন্দ্রিক কোণ। ঠিক আছে, উৎকেন্দ্রিক কোণ। তাহলে দেখো যেহেতু এই যে এই বিন্দু, এই p বিন্দু xy, তাহলে এই c কে কিন্তু অবশ্যই কত? c কে অবশ্যই হবে x। ঠিক আছে, আর সহায়ক বৃত্তের সমীকরণ অবশ্যই x² y² হচ্ছে a², এ হচ্ছে তার ব্যাসার্ধ। ঠিক আছে, এটা আমরা পাইলাম, এটা হচ্ছে নাম্বার 1, এটা নাম্বার 2। এই সহায়ক বৃত্তের সমীকরণ x² y² a², আর এই উপবৃত্তের সমীকরণ হচ্ছে x² a² y² b² 1 যখন a > b। আর এই বৃহৎ অক্ষ 2a' 2a, এটাকে ব্যাস ধরে আমরা যে বৃত্তটা আঁকছি এটাকে বলা হবে সহায়ক বৃত্ত। এখন উপকেন্দ্রের উপবৃত্তের উপরিস্থিত একটা বিন্দু নিছি P(xy), P থেকে আমরা x অক্ষের উপর P কে লম্ব টানছি, এটাকে যদি আমরা সামনের দিকে বর্ধিত করি তাহলে এটা এই বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। এই কিউ থেকে c যোগ করি, তাহলে c কিউ রেখা x অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে মানে বৃহৎ অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে তাকে বলা হবে উৎকেন্দ্রিক কোণ। তাহলে দেখো c কে = অবশ্যই x এবং উৎকেন্দ্রিক কোণ QC কে = হচ্ছে থিটা। তাহলে দেখো এটা ভূমি আর এটা অতিভুজ, এটা কিন্তু জানা আছে, এটা ব্যাসার্ধ মানে কি? এটা কিন্তু a, এই যে এটা কিন্তু a, এই বৃত্তের পুরাই তো এই সকলই তো ব্যাসার্ধ, তাহলে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এটা যদি a হয় এটাও কিন্তু a। তাহলে দেখো এই ত্রিভুজ থেকে আমরা কি পাই? দেখো ত্রিভুজ QCK হতে আমরা কি পাই? cos θ = ভূমি বাই এই যে ভূমি CK, অতিভুজ হচ্ছে CQ।
তাহলে সি কে সমান কি এক্স আর সি কিউ সমান হচ্ছে এ কস থিটা। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম এক্স এর মান। তার মানে কিউ বিন্দুটি আমরা ধরে নিচ্ছি, কিউ বিন্দুর এক্স এর মান আমরা পেয়ে গেছি কত, এ কস থিটা কমা হচ্ছে ওয়াই। তাহলে আমরা ধরে নিচ্ছি কিউ বিন্দুটি হচ্ছে এ কস থিটা কমা ওয়াই। তাহলে কিউ বিন্দু যেহেতু পি বিন্দু বের হয়েছে আমাদের, পি বিন্দু বের হয়েছে কত, এ কস থিটা কমা হচ্ছে ওয়াই। তাহলে যেহেতু পি বিন্দুটি এই যে উপবৃত্তের উপরিস্থিত একটি বিন্দু উপরে অবস্থিত, তাহলে এই বিন্দু অবশ্যই এই উপবৃত্তকে সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করাই আমরা, তাহলে এই যে এক নং পি অফ এ কস থিটা কমা ওয়াই বিন্দুগামী। ঠিক আছে, বিন্দুগামী। তাহলে এই বিন্দু এটাকে সিদ্ধ করবে। তাহলে এক্স এর মান হচ্ছে এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা ডিভাইড বাই হচ্ছে কত, এ স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে এ স্কোয়ার কাটা, এখানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কি সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা কি পাই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা। তাহলে ওয়াই ইকুয়াল টু হবে বি সাইন থিটা। ঠিক আছে, তাইলে দেখো এই যে উপবৃত্তের উপরস্থিত পি বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে এ কস থিটা আর বি সাইন থিটা, আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেলাম ফাইনালি, এক্স এর মান হচ্ছে এ কস থিটা, ওয়াই এর মান হচ্ছে বি সাইন থিটা। এটাই হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক এবং এটাকে পরামিতিক সমীকরণও বলা হয়। ঠিক আছে, এই উপবৃত্তের পরামিতিক সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা। অর্থাৎ যখন একাধিক ভেরিয়েবলকে একটিমাত্র ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলা হবে ওই সমীকরণের পরামিতিক সমীকরণ। তাহলে দেখো এখানে ভেরিয়েবল ছিল কয়টা, এক্স ওয়াই। এক্স কেও থিটা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, ওয়াই কেও থিটা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ একাধিক চলক যাকে একটা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, তাহলে এটা কি বলা হবে, এই উপবৃত্তের পরামিতিক সমীকরণ। আর এই স্থানাঙ্কটাকে বলা হবে পরামিতিক স্থানাঙ্ক। এই যে এক্স কমা ওয়াই এ কস থিটা বি সাইন থিটা, এটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক। এখন থিটার মানটা আমরা কিভাবে বের করব, এই যে এটা যদি হয় 1 আর এটা যদি হয় 2, 2কে আমরা 1 দ্বারা ভাগ দিব। তাহলে ভাগ দিলে আমরা কিন্তু পাই বি বাই এ সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কিন্তু ওয়াই বাই এক্স। তাহলে এখানে দেখো এই এ চলে যাবে উপরে, বি চলে আসবে নিচে। তাহলে এখানে হবে টেন থিটা ইকুয়ালস টু এ ওয়াই বাই বি এক্স। ঠিক আছে, এ ওয়াই বাই বি এক্স। তাহলে থিটা কি হবে, থিটা হবে টেন ইনভার্স এ ওয়াই বাই বি এক্স। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে পরামিতিক সমীকরণ। পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে এ কস থিটা বি সাইন থিটা, যেখানে থিটার মান হচ্ছে টেন ইনভার্স এ ওয়াই বাই বি এক্স। এটাই হচ্ছে উৎকেন্দ্রিক কোণ বলে এটাকে, আর এইটাকে বলা হয় পরামিতিক সমীকরণ, আর এটাকে বলা হবে পরামিতিক স্থানাঙ্ক। তাহলে আমরা এটা দেখলাম। তাহলে এরপরে দেখো আমরা যেটা দেখবো উপবৃত্তের সাধারণ সমীকরণ। ঠিক আছে, উপবৃত্তের সাধারণ সমীকরণ। উপবৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে উপবৃত্তের সাধারণ সমীকরণটা কি হবে, একটা উপবৃত্তের সাধারণ বা কণিকের সাধারণ সমীকরণ বের করার জন্য আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে উপকেন্দ্র আর একটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে যদি উপকেন্দ্র দেওয়া থাকে আলফা বিটা, আর নিয়ামক রেখা যদি হয় ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, তাইলে ওই উপবৃত্তের সমীকরণ কিন্তু সহজে বের করা যায়। সেটা হচ্ছে এই যে এটা দেওয়া আছে আলফা বিটা। তাহলে উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু নিলাম আমরা পি অফ এক্স ওয়াই। তাহলে এইটা থেকে অবশ্যই এই দ্বিকাক্ষের দূরত্ব অনুপাত ধ্রুব সংখ্যা এটা দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0, এটা দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু জানি sp সমান e ইন্টু pm। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sp সমান e ইন্টু pm। তো sp কি, sp হচ্ছে s থেকে p এর দূরত্ব। তাহলে এখানে হবে রুট ওভার x মাইনাস আলফা হোল স্কোয়ার y মাইনাস বিটা হোল স্কোয়ার এটা। আর pm কি, p থেকে এই দ্বিকাক্ষের লম্ব দূরত্ব। তাহলে এটা কি হবে ax প্লাস by প্লাস c ডিভাইড বাই রুট ওভার x এর সহগ স্কোয়ার y এর সহগ স্কোয়ার, এটা আমরা পাই।
তো দুই পাশে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কি হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার ওয়াই মাইনাস আলফা হবে আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটাই কিন্তু হবে উপবৃত্তের সাধারণ বা জেনারেল সমীকরণ। তো এইভাবে যদি উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দেওয়া থাকে তাহলে সহজে আমরা বের করতে পারবো। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো আরেকটা দেখবো, সেটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। দেখো উপবৃত্তের সমীকরণ নির্ণয়, উপবৃত্তের সমীকরণ নির্ণয় যখন তার কেন্দ্র, এই যে যখন কেন্দ্র আলফা বিটা বিন্দুতে স্থানান্তরিত হয়, আলফা বিটা বিন্দুতে স্থানান্তর হয়। ঠিক আছে, অর্থাৎ একটা উপবৃত্তের কেন্দ্রটা যদি আলফা বিটা বিন্দুতে স্থানান্তর হয়, অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে, অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে যদি কেন্দ্রটাকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করা হয় তাহলে তার সমীকরণ কি হবে? তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এটা ছিল সি বিন্দু, মানে ও বিন্দু আমরা ধরলাম। এটা ছিল এক্স অক্ষ, এক্স এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ওয়াই প্রাইম ওয়াই অক্ষ। এখন আমরা এই অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে, এই যে অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে এই মূল বিন্দুকে আমরা কি করলাম? আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করলাম। এই যে তাহলে নতুন অক্ষের সাপেক্ষে নতুন অক্ষের সাপেক্ষে আমাদের পরাবৃত্তের সমীকরণটা, উপবৃত্তের সমীকরণটা কি হবে? এই যে এটা। ঠিক আছে, এটা হবে। তাইলে দেখো আমরা কিন্তু জানি এটা হচ্ছে দিকাক্ষ, নিয়ামক রেখা আর কি। এই যে এটা হচ্ছে নিয়ামক রেখা, তাহলে এটা হচ্ছে জেড, এটা হচ্ছে জেড প্রাইম, আর এটা কিন্তু হচ্ছে শীর্ষ। ঠিক আছে, তাহলে আমরা এই যে এই নতুন অক্ষের সাপেক্ষে, নতুন অক্ষ কি? এটা হচ্ছে এক্স প্রাইম অক্ষ, এটা হচ্ছে ওয়াই প্রাইম অক্ষ। তাহলে নতুন অক্ষের সাপেক্ষে আমরা এটার উপরে একটা বিন্দু নিলাম পি অফ এক্স ওয়াই, পি অফ এক্স ওয়াই, এই যে এটা নিলাম নতুন অক্ষের সাপেক্ষে। তার মানে এই যে এইটা হচ্ছে এই বড় হাতের এক্স আর এটা হচ্ছে ছোট হাতের বড় হাতের ওয়াই। তাহলে এখান থেকে আমরা লম্বটা নিই পিকে। ঠিক আছে, পিকে, যেখানে ওকে সমান হচ্ছে এক্স, এই ওকে সমান হচ্ছে ছোট হাতের এক্স আর পিকে সমান হচ্ছে ছোট হাতের ওয়াই। ঠিক আছে, আর এখানে কিন্তু বুঝতে হবে এইটা, এই বিন্দুটা হচ্ছে সি, এখানে হচ্ছে এটা হচ্ছে কিউ। ঠিক আছে, সি কিউ সমান হচ্ছে বড় হাতের এক্স আর পি কিউ সমান হচ্ছে বড় হাতের ওয়াই। আর সি কিউ সমান হচ্ছে ক্যাপিটাল লেটার এক্স আর পি কিউ সমান হচ্ছে ক্যাপিটাল লেটার ওয়াই। তাইলে নতুন অক্ষের সাপেক্ষে আমরা ধরে নিচ্ছি যে এক্স স্কোয়ার সমীকরণ হবে এক্স স্কোয়ার বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে নতুন অক্ষের সাপেক্ষে সমীকরণ, কিন্তু আমাদেরকে কিন্তু মূল অক্ষের সাপেক্ষে সমীকরণটা বের করতে হবে। তাহলে দেখো এখানে অবশ্যই এক্স সমান হচ্ছে সি কিউ। ঠিক আছে, এক্স সমান কি? সি কিউ, আর এটাকে আমরা ধরে নিলাম এম। তো এক্স সমান চিত্র অনুসারে সি কিউ সমান কি? এম কে। তো এম কে সমান আবার কি? দেখো এম কে সমান ওকে মাইনাস ও এম, ওকে মাইনাস ও এম। ওকে সমান কত? ওকে সমান আমরা কি ধরে নিচ্ছি? ছোট হাতের এক্স। আর ও এম সমান আলফা। এই যে ও এম এর দূরত্ব আর এটার দূরত্ব সমান, তাহলে ও এম সমান আলফা। এই যে এটা। সিমিলারলি আমরা যদি এই যে ওয়াই বের করতে চাই, দেখো ওয়াই সমান কত? ওয়াই সমান কিন্তু হচ্ছে পি কিউ কে কি লেখা যায়? পিকে মাইনাস কিউকে। তো পিকে কত? পিকে কিন্তু হচ্ছে আমরা ধরে নিচ্ছি ছোট হাতের ওয়াই, আর কিউকে কি হবে? দেখো কিউকে যে কথা, এই সি এম একই কথা, এটা কিন্তু বিটা, তাহলে এটা হবে বিটা। তাহলে প্রাপ্ত এক্স এবং ওয়াই এর মান যদি আমরা এক নঙ্গে বসাই দিই তাহলে আমাদের সমীকরণটা কি আসে? সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা বাই এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এটাই হবে কেন্দ্রকে যদি আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করা হয় তখন নতুন অক্ষের সাপেক্ষে এই উপবৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা আমরা দেখলাম। ঠিক আছে।
তো দেখো একটা এক্সাম্পল যদি আমরা দেখি, যে বলা আছে একটা উপবৃত্তের কেন্দ্র হচ্ছে 1 2 এবং সেটা হ্যাঁ সেটা হচ্ছে 2 3 বিন্দুগামী, 2 3 ও 1 5 বিন্দুগামী, তাহলে তার সমীকরণ বের করো। তাহলে আমরা জানি যে এটা হচ্ছে আলফা বিটা এখানে কত 1, 2। তাহলে এত এই যে কেন্দ্র আলফা বিটা বিন্দুতে স্থানান্তর হইলে সমীকরণ কি হয়? x মাইনাস আলফা হোল স্কোয়ার বাই a স্কোয়ার y মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আলফার মান কত 1, তার মানে x মাইনাস 1 হোল স্কোয়ার বাই a স্কোয়ার y মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে 1 নং কিন্তু 2 3 বিন্দুগামী, 1 5 বিন্দুগামী। এ 2 3 বসাই দিলে একটা সমীকরণ পাওয়া যাবে, 1 5 বসাই দিলে আরেকটা সমীকরণ পাওয়া যাবে। দুইটাকে সমাধান করলেই কিন্তু এ এবং বি এর মান চলে আসবে। প্রাপ্ত এ এবং বি এর মান এখানে বসাই দিলেই আমরা সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে? তো এইভাবে আমরা এই আলফা বিটা বিন্দুতে কেন্দ্র স্থানান্তর হলে তার সমীকরণ বের করতে পারবো। এরপরে দেখো একটি রেখা উপবৃত্তকে স্পর্শ করার শর্ত। ঠিক আছে, লাস্ট একটি রেখা উপবৃত্তকে স্পর্শ করার শর্ত। একটি রেখা উপবৃত্তকে স্পর্শ করার শর্ত। স্পর্শ করার শর্ত আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি রেখাটি হচ্ছে y = mx + c, আর উপবৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার = 1। হ্যাঁ, এটা তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই রেখা এই বৃত্তকে স্পর্শ করলে এই নির্ণয় শর্তটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এই যে স্পর্শ মানে হচ্ছে এটা যদি হয় উপবৃত্ত, এই যে এরূপ একটা রেখা এটাকে স্পর্শ করছে, এই স্পর্শ করার শর্তটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো যদি স্পর্শ করে এই দুইটাকে সমাধান করলে, এই উপবৃত্ত আর এই রেখাকে সমাধান করলে আমরা কিন্তু মান পাবো মাত্র একটি। ঠিক আছে, আর যদি ছেদ করলে মান পাবো আমরা দুটি। তার মানে একটি রেখা একটি বক্ররেখাকে স্পর্শ করলে যদি একটি মান পাওয়া যায়, তাহলে ওই দুইটার সমাধান করলে যে সমীকরণটা আসবে তার নিশ্চয়ক হবে 0। তাহলে দেখো দুইটাকে সমাধান করি, 1 ও 2। তাহলে y এর মানটা আমরা এখানে বসাই দিই, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস mx প্লাস c ডিভাইড বাই b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তো আমরা সবগুলিকে a স্কয়ার b স্কয়ার দ্বারা গুণ দিয়ে দিই। তাহলে এখানে হবে b স্কয়ার x স্কয়ার, b স্কয়ার x স্কয়ার, এখানে হবে a স্কয়ার mx প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে b স্কয়ার x স্কয়ার, এখানে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, এটা আমরা পাই। তো ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, এখানে কিন্তু x স্কয়ার সহগ হচ্ছে a স্কয়ার m স্কয়ার। তাহলে দেখো b স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার x স্কয়ার প্লাস এখানে x এর সহগ কি হবে 2mc a স্কয়ার x, এখানে কনস্ট্যান্ট পার্ট হচ্ছে c স্কয়ার a স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই সমীকরণ অর্থাৎ এই 1 নং যদি 2 নংকে স্পর্শ করে তাহলে এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক হবে 0। তাহলে দেখো 1 নং 2 নংকে স্পর্শ করলে, 2 নংকে স্পর্শ করলে এটা হচ্ছে 3 নং। 3 নং এর নিশ্চয়ক 0 হবে, 3 নং এর নিশ্চয়ক 0। তাহলে নিশ্চয়ক আমরা কি জানি, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে b স্কয়ার মানে কি x এর সহগ 2mc a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 4, a হচ্ছে x স্কয়ারের সহগ, b স্কয়ার a স্কয়ার m স্কয়ার, c হচ্ছে কনস্ট্যান্ট পার্ট কত c স্কয়ার a স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, এটা আমরা পাই। তো এখানে ক্যালকুলেশন করলে আমাদের ফাইনালি যে রেজাল্টটা আসবে, দেখো ফাইনালি যে রেজাল্টটা আসবে কন্ডিশনটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমাদের কন্ডিশনটা আসবে হচ্ছে c স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার a স্কয়ার m স্কয়ার।
দেখো ফাইনালি আমাদের আসবে সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার এ স্কোয়ার এম স্কোয়ার, এটা আসবে। অর্থাৎ সি এর উপর স্কোয়ার, এ এর উপর স্কোয়ার, এম এর উপর স্কোয়ার করে যোগ করলে এবং বি স্কোয়ার করে এদের গুণ করলে যদি এই মান সি স্কোয়ারের মানের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো এই রেখায় এই উপবৃত্তকে স্পর্শ করে। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে এখানে দেখো সি মানে কি, সি মানে এই যে কনস্ট্যান্ট পার্ট, বি মানে হচ্ছে এই যে বি, এ মানে হচ্ছে এই যে এটা, তারপরে এম মানে হচ্ছে এটার ঢাল। তাহলে দেখো আমরা যে একটা এক্সাম্পল দেখি যে y ইকুয়াল টু 2x প্লাস 1 একটা রেখা, এই রেখা x স্কোয়ার বাই 2 স্কোয়ার y স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু 1 এই উপবৃত্তকে স্পর্শ করবে কিনা। তাহলে দেখো 1 নং এ সি কত 1, এম কত 2, ঠিক আছে, আমাদের কন্ডিশন হচ্ছে এটা। এ কত, এ হচ্ছে 2 আর বি হচ্ছে 3। তাহলে আমরা কন্ডিশন জানি সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার এ স্কোয়ার এম স্কোয়ার, এটা সমান হইতে হবে। তাহলে সি কত, এখানে সি হচ্ছে দেখো সি হচ্ছে 1, তার মানে 1 স্কোয়ার, বি কত 9, 3 স্কোয়ার মানে 9, এ কত, এ হচ্ছে 2 স্কোয়ার মানে 4, এম হচ্ছে 4, তাহলে কত আসতেছে 8, 8 নং 72। তাহলে দেখো সি স্কোয়ারের মান কিন্তু 1, এই যে 1 স্কোয়ার করলে 1, আর এই পাশে আসছে 72। তাহলে কিন্তু এই রেখায় এই উপবৃত্তকে কখনো স্পর্শ করবে না। স্পর্শ তখনই করবে যদি এই পাশ আর এই পাশ পরস্পর সমান হয়। ঠিক আছে, অর্থাৎ এই কন্ডিশনটা যদি মেনে চলে, বি স্কোয়ার এ স্কোয়ার এম স্কোয়ার। ঠিক আছে, সি এর মান এগুলির গুণফলের সমান হইলেই কেবলমাত্র ওই রেখা ওই উপবৃত্তকে স্পর্শ করবে, আদারওয়াইজ কিন্তু হয়তো ছেদ করবে, নয়তো বাহিরে চলে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের উপবৃত্ত সংক্রান্ত আলোচনা। তো সামনের ক্লাসে উপবৃত্তর ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।